Yes, this is ABS. So, welcome to another video of mine. So, today we're gonna talk about how to improve psychology in trading. And the fun part is, আমি এমন একটা মানুষ যার নিজেরই এখন স্টিল এখন পর্যন্ত সাইকোলজি নিয়ে প্রবলেম আছে আর প্লাস হচ্ছে গিয়া আই এম নট প্রফিটেবল সো তুমি এমন একটা বান্দা থেকে শুনতেছো বা ইউ আর হিয়ারিং ফর এ গাই হিয়ারিং ফ্রম এ গাই হু ইজ নট প্রফিটেবল অ্যান্ড is facing psychological issue in trading. So psychological issue like কিছু কিছু পয়েন্ট আছে লাইক এইগুলি পয়েন্ট লাইক সাইকোলজিক্যাল ইস্যু কি কি নিয়ে হইতে পারে রিস্ক টেকিং এন্ড এক্সারসাইজ ম্যানেজমেন্টের মানে এগুলি সাইকোলজি প্রবলেম মেইনলি এগুলি যদি ঠিক করা হয় আমি মনে করি লাইক সাইকোলজি প্রবলেম একটু হইলেও রিডিউস করা যাইতে পারে এগুলি ট্রেডিং এর নর্মাল বেসিক বাট একটা জিনিস সবাই আমরা মানে ছোটবেলা থেকে শুনে থাকি যে যার বেসিক স্ট্রং সে সবই পারবে লাইক বেসিক স্ট্রং থাকাটা খুবই ম্যান্ডেটরি একটা জিনিস তো ট্রেডিং এর ক্ষেত্রে এগুলি বেসিক কিন্তু এগুলি সব থেকে ইম্পর্টেন্ট জিনিস মানে ছোট জিনিসই সব থেকে বড় জিনিস যেটা তোমারে আসলেই প্রফিটেবল বা লাইক ওই পর্যায়ে লয়ে যাবে তো লাইক এনে যেমন পয়েন্ট আউট করলাম রিস্ক টেকিং মানে রিস্ক কতটুক হবে আর প্লাস এসএল সাইজ ম্যানেজমেন্ট প্ল্যান অ্যান্ড বায়াস ওভার ট্রেডিং ফোমো ট্রেডিং লাইক মিসিং আউট ওগুলি এরপর ট্রেড হোল্ডিং প্রবলেম এটা আমি লাইক একটা 50 মিনিটের একটা ভিডিও খালি বানাইছি আমি এই যে ট্রেড হোল্ডিং বিষয়টা নিয়ে আর এইসব বিষয় একটু আলোচনা করা হয়েছে বাট as not professionalized like this video. Okay, so যে জিনিসটা হইতেছে আমরা যে পয়েন্ট আউট গুলি করলাম যে রিস্ক টেকিং এন্ড এক্সারসাইজ রিস্ক টেকিং হচ্ছে প্রথম কথা সাইকোলজিক্যাল এটা সাইকোলজিক্যাল এর টেকনিক্যাল জিনিস বাট ইট হেল্প সাইকোলজিক্যালি সো জিনিস হচ্ছে রিস্ক টেকিং লাইক তোমার উচিত না যে তুমি যতটুক রিস্ক তোমার আসলে সহ্য হইব তার থেকে বেশি রিস্ক নেওয়াটা উচিত না লাইক তোমার এটা বুঝতে হবে যে তোমার অ্যাকাউন্টে ধরলাম আমি একটা ফান্ডেড অ্যাকাউন্টে এক্সাম্পল দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবো যে ধরলাম তোমার ফান্ডেড অ্যাকাউন্ট একটা আছে যেটা 10K তো তুমি তোমার জন্য তোমার যে এসএল যেটা হবে বা রিস্ক যেটা হবে সেটা পার ডে 2 to 3% যেটা তুমি আসলে নিতে পারবে বিকজ কেন বিকজ তোমার ম্যাক্সিমাম ট্রেডিং লিমিট মানে লস হচ্ছে গিয়া যে 5% সো তুমি যদি ডেইলি ম্যাক্স যদি 2% অথবা 3% লস অ্যাপ্রুভ করো যেটা তুমি আগে থেকে অ্যাপ্রুভ করে নিছো অ্যান্ড রেডি হয়ে আসো যে আমি একটা ডেতে ম্যাক্স 3 থেকে 2% মানে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেমন আমি ম্যাক্স 3% নেই বাট আমি রেকমেন্ড করি একদিনে 2%-এর বেশি রিস্ক না নেওয়া উচিত অ্যাজ একটা ফান্ডেড অ্যাকাউন্টে তো ওইটা আগে ফিক্সড করা উচিত তো এটা করলে হবে কি এটা একটা নিয়মের মধ্যে আসবে যেটা রুল আমরা একটু পরে আসবো যে রুলের মধ্যে আসবে যে তাহলে হবে কি লাইক ইফ ইউ লুজ লাইক 4 ট্রেড লাইক 0.5 করে রিস্ক নিতেছো পার ট্রেড অর লাইক 1% করে রিস্ক নিতেছো পার ট্রেড তাহলে তোমার 2টা ট্রেড ম্যাক্স অথবা 4টা ট্রেড ম্যাক্স হবে দিনে আমি সাজেস্ট করবো যে ডেইলি 2টা না মানে 2টা যদি লস হয় লাইক 1% করে রিস্ক নাও তো টানা যদি 1 পর 1 টানা যদি 2টা লস হয় ইউ শুড গেট অফ দ্য মার্কেটে থাকা তোমার দরকার নেই ঠিক আছে আর এসএল সাইজ যেটা সেটা হচ্ছে এসএল কখনো বড় রাখা যাবে না লাইক এসএল মাঝে মধ্যে হয় না লাইক আমরা $100 এসএল বাট এসএলটা একটু বেশি মানে আমাদের ওই লট সাইজটা আমরা দিতে চাচ্ছি বিকজ দ্য প্রফিট লুকস গুড ঠিক আছে প্রফিটটা ভালো লোভনীয় লাইক আমার ক্ষেত্রে সামটাইম হয় আমি এসএল মাঝে মধ্যে লাইক 120 পার করে $150 দিয়ে দিই বিকজ আমার টিপির যেটা অ্যামাউন্ট যেটা আছে ওইটার প্রতি আমি গ্রিড করি মানে লোভ করি যে আমার টিপিটা তো কমে যাচ্ছে বিকজ আমার এসএল যে যখন পিপ বড় হয়ে যায় লাইক 1:2 থেকে লাইক ক্যান্ডেলটা বড় ক্লোজিং দিয়ে দিচ্ছে 1:1.5 বা 1:2 থেকে কমে অনেক কমে যায় তখন আমার লাইক এসএলটা কমাতে মন চায় না কিন্তু এসএল কিন্তু আমাদের মনে রাখতে হবে যে 2টা আউটকাম হবে আর নয়তো আমাদের এসএল খাবে নয়তো আমাদের টিপি দিবে সো আমাদের এটাও মনে রাখতে হবে যে আমাদের এসএলটাও খাবে অ্যান্ড আমার টিপিতেও খেতে হবে তো ওয়ার্স্ট কেস সিনারিও অ্যান্ড দ্য বেস্ট কেস সিনারিও দুইটাই জানা থাকা উচিত তো দুইটাই হতে পারে ঠিক আছে তোমার এইজ আছে মানে তোমার স্ট্র্যাটেজি আছে এভরিথিং আছে তোমার দিক মার্কেট এভরিথিং ইজ অন ইওর সাইড বাট এসএল খাবেই
এটা সবার আগে শিওর হয়ে থাকা লাগবে। আর এটা তোমার একটা ট্রেড যখন তুমি ওপেন করবে তার আগে তোমার মাইনে নিতে হবে যে এটা আমার এসএল যাইতে পারে। সো ওইভাবেই রিস্ক নিতে হবে। আর এসএল সাইজ বড় করা যাবে না। আর রিস্ক টেকিং যেটা বললাম যে ডেইলি একটা লিমিট রাখা উচিত এবং ওই লিমিটের উপর ট্রেডগুলি নাম্বারিং করা উচিত। দেন হচ্ছে ম্যানেজমেন্ট। ম্যানেজমেন্ট আর রিস্ক টেকিং একটু সিমিলার। এখন তুমি ধরলাম আমি 1% রিস্ক নিছো, দেন তুমি ম্যানেজমেন্টে যখন আসবা তখন জিনিসটা হচ্ছে যে তুমি একটা ট্রেডকে ম্যানেজ করতে হবে। এখন ট্রেডটা যখন লসে যাবে, লাইক তোমার মাল্টিপাল ট্রেড লস গেছে, দেন তোমার মাল্টিপাল ট্রেড উইন হয়েছে প্লাস ট্রেড লসে চলতেছে কিনা বা ট্রেড প্রফিটে কিন্তু চলতেছে কিনা, এগুলি মেইনলি মানে হয় ট্রেড ম্যানেজমেন্টের উপর। এগুলি একটা বিগ রোল প্লে করে তোমার লং টার্মের যে তোমার তুমি আসলে প্রফিটেবল হবা কি হবা না, এবং তুমি আসলে মার্কেট থেকে অরিজিনালি কত পার্সেন্ট প্রফিট এবং তুমি তোমার লস কমাইতে পারতেছো কিনা ওইটাও ম্যাটার করে এই ম্যানেজমেন্টের মাধ্যমে। তো এটা যদি আমি আরো ক্লিয়ারলি বোঝাইতে চাই সেটা হইতেছে গিয়া যে তুমি যখন লস নাও লসটা ভালোই নাও, কিন্তু প্রফিট যখন হয় তুমি এটা প্রফিটটা সিকিউর করো না, তুমি তোমার প্রফিটকে সেভ করো না। আমরা ট্রেডার হিসাবে আমাদের সব থেকে বড় জিনিসটা আমাদের করা উচিত সেটা হচ্ছে আমাদের ব্যালেন্সকে বাঁচানো। আমাদের টাকা মানে মানি, আমাদের ট্রেড এক্সিকিউট করে মানি মেকিং এর তুলনায় আমাদের মানি সেভ করাটা জানা উচিত। মানিটাকে কিভাবে সেভ করব, মানিটাকে কিভাবে সিকিউর করব, দেন মানিটাকে কিভাবে বুক করব। তো বুক করার জিনিসটা হচ্ছে আমরা নর্মালি আমরা ফরেক্স ক্রিপ্টো প্লাস ফিউচার্স এই টাইপের ট্রেডিং করি। আমাদের মোটামুটি ট্রেডের ধরনটা একই। আমরা সিএফডি বলি, ফিউচার্স বলি, ক্রিপ্টো বলি, সবকিছু একই। তো আমরা তো মানে ওই একইভাবে তো ট্রেড করি, রাইট? সো সো যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে এসএলটা আমরা বাদ দিই। এসএল তো একটা ফিক্স থাকে যে এসএলটা যাবে, কিন্তু আমি যেটা বলছি যে যখন আমাদের প্রফিট যায়, প্রফিট যখন যায় কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যারা আমরা অনেক কিছু কিছু স্ট্র্যাটেজি যাদের 1:2 প্লাস তাদের টার্গেট থাকে। কিছু কিছু স্ট্র্যাটেজি আছে যেমন আমাদের মতো যারা এসএস ইউজ করে তাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও তারা ম্যাক্সিমাম টাইম খুবই কম পায়। অ্যাভারেজে বলতে গেলে 1:1.5 অ্যান্ড সামটাইমস 1:2। সো এই রেঞ্জে ঘোরাঘুরি করে। সো আমাদের রিস্ক টু রিওয়ার্ড রেশিও আসলে তো বেশি না। অ্যান্ড ইন সামটাইমস আমরা 1:1.2 বা 1 পাইলেই ওই ট্রেডটা আমরা নিতে পারি। সো এই ক্ষেত্রে জিনিসটা কি, সো যাদের হাই আর লাইক যাদের স্টুডেন্ট রেশিও খুবই হাই লাইক 3+ অথবা 2+, তাদের জন্য সাজেশন হচ্ছে এটা একটা কমন বা বেসিক জিনিস। আমি এটা বললাম কমন বেসিক জিনিস। এটা জাস্ট রিমাইন্ডার ভিডিও এন্ড তোমাকে আরেকটু বোঝানোর জন্য যে এটা করা উচিত। সেটা হইতেছে পার্শিয়াল বুক করো। তোমাকে বুঝতে হবে তোমার ট্রেডটা যখন তোমার ফেভারে যাচ্ছে ওই ফেভারটাকে তোমার কাজে লাগাতে হবে। লাইক একটা ট্রেড যখন 1:1 যায়, আমাদের কাজ হচ্ছে মেইনলি ওইটা তোমার উপর নির্ভর করে। সেটা হচ্ছে তুমি কি ব্রেক ইভেন দিবা অর লাইক তুমি কি পার্শিয়াল ক্লোজ করবা। ঠিক আছে, এখন কিছু কিছু ক্ষেত্রে পার্শিয়াল ক্লোজ তো হতে পারে 1:2 তে যাওয়ার পর যদি তোমার টার্গেট 1:4 এ হয়, আবার কিছু ক্ষেত্রে 1:1। এখন এটা তোমার উপর নির্ভর করে, তোমার স্ট্র্যাটেজির উপর নির্ভর করে যে, এবং মানে তোমার ব্যাক টেস্টের ডাটার উপর নির্ভর করে যে তুমি কোথায় গেলে তোমার ওই পার্শিয়ালটা নিবা অথবা তোমার মানে স্টপ লসটা ট্রেল করে তোমার ব্রেক ইভেন এতে দিবা। সো আমাদের পার্সপেক্টিভে লাইক আমরা যারা এসআরসি করি তাদের জন্য যেটা হচ্ছে আমাদের যেহেতু রিস্ক টু রেট রেশিও এমনিই কম, 2 এর বেশি পাওয়া তো এটা খুব ভাগ্যের ব্যাপার। সো 1:2 ইজ লাইক ভেরি গুড আই গেস। সো সেটা হচ্ছে যে যদি আমরা 1:1.5 নিই সেই ক্ষেত্রে কি হবে, বা 1:1 নিলে এটা কি কি হবে। সো 1:1 যখন হবে লাইক কারায় কারায় 1:1 কারায় কারায় এটা নেওয়াটা উচিত না, বিকজ স্প্রেড অ্যান্ড এভরিথিং মিলে তখন তোমার 1:1 অ্যাকচুয়ালি হয় না। 1:1 পয়েন্ট প্লাস যখন 1:2 হইলে ওই টেটটা আসলে আইডিয়াল হয় আমি মনে করি এসআরসিতে। তার নিচে হইলে একটু আই থিঙ্ক একটু মানে একটু এটা আর কি একেবারে হয়ে যায়, চিপাচিপি হয়ে যায়, স্প্রেড থাকে। দেন হচ্ছে 1:1 ও হয় না। 1:1.2 হইলে ওই স্প্রেড মিলে ওই আর কি 1:1 ধরি আর কি আমি, বিকজ 1:2 হইলেও ইউ আর কি ওইটা 1:1 এর মতো হয়ে যায়। সো তো 1:1 1:2 হইলে একটা জিনিস হচ্ছে যে আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে আমাদের যখন প্রফিটের কাছাকাছি যখন চলে আসবে তখন আমাদের 80% বুক করে রাখা উচিত। বিকজ সাম কেসেস
ইন এ ওয়ার্স্ট কেস সিনারিও, আমি যেটা আবার বলি, বেস্ট কেস সিনারিও অ্যান্ড ওয়ার্স্ট কেস সিনারিও দুইটা ইমাজিন করা লাগবে এবং ওইটার উপরই পদক্ষেপ নেওয়া লাগবে, বিকজ বোথ অফ দেম ক্যান বি হ্যাপেন, এটা 50-50 চান্স থাকে। উই হ্যাভ আওয়ার এজ, আমাদের স্ট্র্যাটেজি, আমাদের সাইকোলজি, মানে আমাদের স্ট্র্যাটেজি আমাদের বলতেছে এটা যাবে, বাট ইন কেস, যেটা বললাম, ওয়ার্স্ট কেস সিনারিও, উই ট্রেড 1:2, 1:1.2 এর ট্রেড, ওইটা 2 পিপ, 5 পিপের জন্য টিপি হিট না করে রিভার্স করে এসএল খাইছে। এটা মাল্টিপাল টাইম হয়েছে, আমার সাথে হয়েছে, যারা লং টাইম ধরে ট্রেডিং করতেছে তাদের সাথে সামটাইমস না কোনো টাইমে হয়েছে যে মার্কেট তার টিপির একদম কাছ থেকে চলে রিভার্স করে তার এসএল খাইছে অথবা তার ব্রেক ইভেন খাইছে। তো এই ক্ষেত্রে আমাদের কি করা উচিত? পার্শিয়াল ক্লোজিং। যদি মার্কেটে তুমি থাকো, লাইক তুমি তোমার ট্রেড যদি অবজার্ভ করতেছো, দেন তোমার করা উচিত ওই অতটুক আসার পর 80 থেকে 90% ট্রেড কোড ক্লোজ করে দেওয়া উচিত, বিকজ ইউ হ্যাভ টেকেন লাইক 1:1.2। তার মানে যখন কাছে আইসা পড়বে তোমার ওই ট্রেডটা অলরেডি 1:1 রানিং চলতেছে। তো তুমি যদি হাফ ক্লোজ করে দাও, ইউ হ্যাভ বুকড হাফ। সো তোমার অ্যাকচুয়ালি ডলার মানে কাট অফ বেশি একটা হচ্ছে না। 1:1 যদি তোমার টিপির কাছাকাছি এসে যদি তুমি হাফ ক্লোজ করো বা 90% ক্লোজ করো, তোমার অত বেশি লাইক ডলার কাট হচ্ছে না, মানে প্রফিট কাট হচ্ছে না। তো ওইটা করাটা আমি মনে করি আপাতত খুবই গুরুত্বপূর্ণ। ওইটা করলে হয় কি, ইফ ইভেন ইওর মার্কেট রিভার্সেস অ্যাট দ্যাট পয়েন্ট, তোমার টিভি হিট না করে তুমি যদি ব্রেক ইভেনও না লাগো, তোমার এসএলটা খেলে ইউ উইল, মানে এসএলটা খাইলেও তোমার কিন্তু স্টিল প্রফিট থাকবে। আর ব্রেক ইভেন লাগাইলে তোমার ওই ট্রেডটা কিন্তু প্রফিটেবল ট্রেডই ছিল। মিন তুমি যদি ওই সেম জায়গায়, মানে ওই যখন তোমার মার্কেট তোমার টিপির 80% অথবা 90% কাছে এসে পড়ার পর তুমি যখন 80% বা 90% বুক করে ফেলছো, ওই 80 বা 90% বুক প্রফিট কিন্তু তোমার থেকে যায় ব্রেক ইভেন খাওয়ার পর। এটা একটা 1:1 বা 1:1.5 এর জন্য আমি একটা রিকমেন্ডেড একটা যে ম্যানেজমেন্ট আমি দিলাম। সেকেন্ড হচ্ছে লাইক 1:2। তো 1:2 এর জন্য এটা আরেকটু সিম্পল, তোমার 1:1 যাওয়ার পর তুমি নয়তো ব্রেক ইভেন লাগাই দিবা। তো এটা মার্কেটের কন্ডিশনের উপর নির্ভর করে, লাইক আদৌ কি তোমার ব্রেক ইভেন লাগাইলে কি ব্রেক ইভেন খরচা, লাইক এমন যদি হয় যে মার্কেট একটা জায়গায় আছে, লাইক এটা যদি এখান থেকে কোনো একটা ক্যান্ডেল গ্রিন, লাইক ধরো তুমি সেল নিছো বা বাই নিছো, এখন যদি তোমার মনে হয় যে এখান থেকে যদি এমন একটা ক্যান্ডেল তৈরি করে বা মার্কেট যদি এই স্ট্রাকচার করে যদি আমার ব্রেক ইভেনে চলে যায়, ঠিক আছে, তার মানে ওটা আমার এসএল খাবে, দেন আই উইল সে পুট দ্য ব্রেক ইভেন, ঠিক আছে, ব্রেক ইভেন লাগাই দাও। আর পারলে যদি মনে হয় হাফ ক্লোজ করে দাও 1:1 যাওয়ার পর বা প্লাস। আর আরেকটা হচ্ছে যে তোমার মনে হইতেছে যে মার্কেট যদি যায়ও ওই জোন থেকে আবার রিভার্স করবে, তো ওই তখন করতে পারো কি যে ব্রেক ইভেন না দিয়া হাফ ক্লোজ করে দিলা, এসএল এর জায়গায় থাকলো, তাহলে করলো কি ওই জোন থেকে আবার ফিরে এসে তোমাকে টিপি দিবে। এটা সব সিনারিও আমি ক্যালকুলেট, মানে দেখে, যেটা আমার পার্সোনাল ওপিনিয়ন আমি বলতেছি। তো এটা ইয়ার উপর নির্ভর করবে, ট্রেডারের উপর, যখন ওইটা কোন ট্রেড এবং মার্কেটের কন্ডিশন কেমন ওইটার উপর নির্ভর করে আর কি এই ডিসিশনগুলি নেওয়া হইব, ঠিক আছে। তো এই জিনিসই। আর আরেকটা জিনিস যেটা হইতেছে লাইক যারা লং, তাদের উচিত আই থিঙ্ক তাদের এটা ব্যাক টেস্ট স্ট্র্যাটেজির উপর নির্ভর করে, বিকজ আমি তাদের স্ট্র্যাটেজি ইউজ করি না। এটা আমার তাদের স্ট্র্যাটেজি এবং মার্কেট কন্ডিশনের উপর নির্ভর করে। যেমন আমি আজকে একটা ট্রেড নিয়েছিলাম যেটার টার্গেট ছিল 1:5, যেটা অ্যাকচুয়ালি 1:5 যায় নাই, ওইটা 1: ইন টোটাল 3.5 যায়, মানে 1:4 যায় অ্যাকচুয়ালি। কিন্তু আমি অ্যাকচুয়ালি ওইটা থেকে প্রফিট বের করতে পারছিলাম অনলি 1:2.8 আর 1:7 অ্যাকচুয়ালি। আমি $100 রিস্ক নিয়েছিলাম, $120 রিস্ক নিয়ে আমি ওই ট্রেড থেকে $270 পাইছি ইন মাই ফান্ডেড অ্যাকাউন্ট। ওটা পাস করিনি অ্যাকচুয়ালি, যে ফান্ডেড অ্যাকাউন্ট ওটা কিন্তু পাস করিনি, ওটা স্টিল ফেজ 1-এ আছে। সো ওইটাই, এখন ওইটা কিভাবে ম্যানেজ করছি, আমি ট্রেড 1:2 পর্যন্ত আমি এমনি রান হতে দিছি, আমি 1:1-এ আমি হাফ ক্লোজ করি নেই, 2 পর্যন্ত রান হতে দেখছি, যে রান হতে যে আই ওয়াজ কনফিডেন্ট দ্যাট মার্কেট এই জোন পর্যন্ত লাইক অনায়াসে নেমে যাবে, এবং মার্কেট আসলে অনায়াসে নেমে যায়। ইফ আই শো ইউ দ্যাট, যে আমার ট্রেড ছিল এইখানে,
ঠিক আছে, এই 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 পয়েন্ট আমার ট্রেড ছিল। তো মার্কেট আমার এই জায়গা পর্যন্ত আমার 1:2 ছিল। তো মার্কেট এখানে অনায়াসে নেমে গেছে। দেন এখান থেকে আমি হাফ ক্লোজ করে দিই আর আমার টার্গেট ছিল এখান পর্যন্ত। তো মার্কেট আসে, আমি করছি কি প্রথমে এখানে হাফ ক্লোজ করে ব্রেক ইভেন লাগাই দিই। যখন মার্কেট এই জোনটাকে ব্রেক দেয় দেন আমি ধীরে ধীরে করে কি ট্রেল করি, বিকজ ইন সাম কেসেস এনি কেসেস এখানে অনেক রিজেকশন লাইক এই রিজেকশন পয়েন্টগুলি আছে। সো দেয়ার ক্যান বি এ কেস যেখান থেকে মার্কেট রিভার্স করতে পারে সম্ভবত। অ্যান্ড আদার ওয়ার্ড আমি চাচ্ছিলাম যে এটা কিন্তু নির্ভর করে ডে টু ডে প্লাস একটা ট্রেডার এন্ড তার প্রফিটের উপর নির্ভর করে যে সে কতটুকু সন্তুষ্ট। যেমন আমি বললাম আমার গ্রিড আমি বেশি একটা গ্রিড করি নেই, এবং আমি যতটুকু পেয়েছি তা নিয়ে আমি সন্তুষ্ট হয়ে আমি ওইটা থেকে বেরিয়ে গেছি। তো আমি কি করলাম যে আমি এসএলটাকে ট্রেল করলাম। আমি এসএলটাকে প্রথমে তো হাফ বুক করছি, দেন আমি এসএলটাকে 100তে ট্রেল করলাম, 100 থেকে 150তে ট্রেল করলাম। দেন মার্কেট আমি বাইরে চলে গেছিলাম, দেন আমি দেখছি যে মার্কেট আমার এসএল খাইছে, মানে আমার ট্রেল এসএল খেয়ে খেয়ে দিছে, খেয়ে এমন করতেছি দেখতেছি। সো ফরচুনেটলি আমি ট্রেল এসএলটা দিছি এবং ট্রেল এসএলটে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যায়। অ্যান্ড দ্য নাদার থিং ইজ দ্যাটস দ্য মেইন থিং দ্যাট আমরা কিন্তু জানতাম না কোনো একটা হোটেল নিউজ আসবে, বিকজ ব্যাংক হলিডে ছিল আজকে, ইউএস ব্যাংক হলিডে। তো আমি লন্ডনে ট্রেড করতাম, নিউ ইয়র্ক এনওয়াইতে ট্রেড করার কোনো প্ল্যান ছিল না। কিন্তু আনফর্চুনেটলি যদি আমার ট্রেডটা যদি রানিং থাকতো, ব্রেক ইভেন দেওয়া থাকতো বা অথবা এসএল দেওয়া থাকতো হাফ বুক করার পর, আমাদের কিন্তু ব্রেক ইভেন অথবা এসএল যেত এবং শুধু আমাদের অল্প কিছু প্রফিট হতো, যেখানে আমাদের আরো $100 বুক করার পর স্টিল আমরা আরো $150 বুক করতে পারছি, যেটা আই গেস ইজ মোর দেন ইনাফ ফ্রম দিস ট্রেড। ঠিক আছে, ফ্রম দিস ট্রেড দ্যাট ইজ মোর দেন ইনাফ। আমরা রিস্ক করছি 100, আমরা এখান থেকে অলমোস্ট ডাবলের বেশি পাইছি, যেটা মোর দেন ইনাফ আই গেস ফ্রম মাই স্ট্র্যাটেজি। ঠিক আছে, ফ্রম মাই স্ট্র্যাটেজি দ্যাট ইজ মোর দেন ইনাফ। ঠিক আছে, এটা হচ্ছে ইয়া। তো যে ম্যানেজমেন্টের বিষয়, এটা এক এক স্ট্র্যাটেজির উপর এক একভাবে নির্ভর করবে, কিন্তু আমাদের এই ম্যানেজমেন্ট ইয়ে করলে আবার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা যখন একটা প্রফিটে চলে যাব, একটা প্রফিট পার্সেন্টেজে চলে যাব, ওই প্রফিট পার্সেন্টেজটাকে আমরা রিস্ক করব নাকি ওইটাকে সেফলি লাইক হোল্ড করব, ওইটা নির্ভর করে। লাইক তোমার যখন অ্যাকাউন্ট একটা আপ হয়ে যায়, ধরলাম 5% 6% আপ হয়ে যায়, তখন তুমি দুইটা জিনিস করতে পারো, যে ওইটা ওইটা দিয়ে তুমি তোমার রিস্কটাকে বাড়িয়ে নিতে পারো, যে ওইটাকে একটু রিস্ক ডাবল করতে পারো যেহেতু তোমার প্রফিট আছে। আর নয়তো আরেকটু করতে পারো যে তোমার যেহেতু প্রফিট হয়ে গেছে, ইউ ডোন্ট ওয়ান্ট টু টেক মাচ মোর রিস্ক, তুমি লাইক লেস রিস্ক নিতে চাচ্ছ, সেফ সেফ হতে চাচ্ছ, তুমি তোমার ব্যালেন্সটাকে স্টেবল রাখ, মানে কি বল, মানে তুমি লস নিতে চাচ্ছ না, তুমি সেফ খেলতেছো, ওইটাও করা যায়, দুইটা জিনিস। তা আমি যেটা রিকমেন্ড করব যে শুরুর দিকে মিডিয়াম মানে নর্মাল হও, দেন যখন তোমার অ্যাকাউন্টটা একটা স্টেপ চলে যাবে একটা পার্সেন্টেজে লাইক 4-5, তখন গিয়ে তুমি করবে কি, যদি লাইভ অ্যাকাউন্ট হয়, লাইভ অ্যাকাউন্টের ক্ষেত্রে আমি বলতেছি, ফান্ডেড অ্যাকাউন্ট তোমার নর্মালি তুমি চলে যাবে যেভাবে তুমি চলতেছো ওইভাবে চলবে। 5% বা 6% হবে, তুমি রিস্কটা কমে নেবে যাতে তোমার এই পার্সেন্টেজে, এই যে মান্থলি যে গেইনটা দিছো তুমি এই কয়েক উইকে বা দিনে, এটা যাতে হারিয়ে না যায়, এটা যাতে সেফ থাকে। তো তুমি সেফ খেলা ট্রাই করো, তুমি রিস্ক আগের মতো নিবা, বাট যখন তোমার যে ম্যানেজমেন্টটা আরেকটু স্ট্রিক্টলি করবা, যে একটা ট্রেড উইন হলে ওই দিন আর ট্রেড করবা না ফোর্সফুলি ট্রেডটা আমি আসবো, মানে অন্য কোনো কিছু লাইক একটা ট্রেড উইন হয়ে গেলে উইন হয়ে গেছে। একটা ট্রেড যদি ব্রেক ইভেন যায়, তুমি মাল্টিপাল সেট মানে তোমার ট্রেড তুমি খুঁজবা না, ট্রেড তুমি আসতে দিবা, যে এটা হয়ে যাবে যে আমার এই মাসের জন্য হয়ে গেছে, এখন আমি শুধু একেবারে এই প্লাস সেটআপ বাদে আমি কোনো সেটআপ আমি অ্যাপ্রুভ করব না ট্রেড নেওয়ার জন্য। আই আই ওয়ান্ট আ ভেরি 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 গুড ট্রেড, না হলে আমি নিব না, এমন আর কি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যানেজমেন্টের পার্ট। তো থার্ড হচ্ছে প্ল্যান অ্যান্ড বায়াস। প্ল্যান আর বায়াস হচ্ছে যে প্ল্যান, তুমি যখন মার্কেটে ঢুকবা তোমার একটা প্ল্যান থাকা লাগবে, যে তুমি আসলে কি করবা, তোমার প্ল্যান কি। দেন হচ্ছে বায়াস, তোমার বায়াসটা থাকা বোঝা লাগবে যে তুমি আজকে কিসের পক্ষে বা মার্কেট অ্যাকচুয়ালি কিসের পক্ষে, এবং যে কোনো এক পক্ষ, যে পক্ষ শক্তিশালী সেই পক্ষকে ধরে সেই পক্ষের পক্ষ হয়ে তোমার মার্কেট আগে যেতে হবে, এবং ওই পক্ষের পক্ষ হয়ে তোমার আবার এটা প্ল্যান করতে হবে। তো প্ল্যান আর বায়াস কিন্তু একটু মানে একসাথেই জোড়া। তো এটা কেন দরকার, বায়াস যদি তুমি নির্দিষ্ট না হও, তুমি বায়ো নিবা সেলও নিবা, দুই দিক দিয়ে মারা খাবা। আর প্ল্যান যদি না থাকে তার মানে তুমি কি করতেছো তুমি নিজে জানো না, তোমার যদি কোনো গাইডই না থাকে, তুমি যদি নাই জানো কি করবা, তাহলে তো তুমি
প্রথম কথা ওটাতে কি হবে, ওভার ট্রেড হবে, তুমি মাল্টিপাল ট্রেড নিবা, তুমি ভুলভাল ডিসিশন নিবা। তো প্ল্যান অ্যান্ড বায়াস দুইটাই লাগবে, যে কোনো একটা স্ট্রং দিক আইডেন্টিফাই করা লাগবে, দেন ওই পক্ষে ওইটার পক্ষে একটা প্ল্যান বানানো লাগবে, এবং ওই প্ল্যান অনুযায়ী তোমার সেটআপ অনুযায়ী তুমি এক্সিকিউট করবা। তোমার যদি বেয়ারিশ বায়াস হয়, তুমি ওটার জন্য তোমার বেয়ারিশ সেটআপের প্ল্যান করবা। বুলিশ হলে বুলিশ, এভাবে প্ল্যান অ্যান্ড বায়াসকে প্রায়োরিটি দিবা, তাহলে ট্রেড উইনিং চান্স বাড়বে। এবং তোমার যে ওভার একটা জিনিস আছে না, যে ওভার ট্রেডিং অথবা লাইক কি বলে রেশনাল, মানে রেশনাল একটা ট্রেডিং করি আমরা, যে কোনো গর্জ ছাড়া বাই সেল করতেছি, বাই হইতেছে বাই করতেছি সেল করতে, ওইভাবেও করা যাবে না। প্ল্যান আগে তোমার নর্মালি বায়াস ঠিক করবা, সেল নিবা না বাই নিবা, দেন তুমি তোমার প্ল্যান করবা। এই প্ল্যান যদি হয়, আমার যদি এই 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 কন্ডিশন যদি মার্কেট মিট করে, এটা আমার সেটআপ, এই সেটআপ যদি হয়, দেন আই উইল এক্সিকিউট দ্য ট্রেড, অর আই উইল নট ডু ইট। ঠিক আছে? আর ওইটার ওভারকাম যেটাই হোক, ওইটা তুমি আগে থেকে বুঝে নেবে যে আমি এটার ওভারকাম যেটাই হোক, এটাও মেনে দেবো, আর যে আগের যে ম্যানেজমেন্ট এন্ড রিস্ক হবে ওগুলোকে তুমি ফলো করবা। শেষ। দেন হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ওভার ট্রেডিং। এই যে লাইক লাস্ট তিনটা ধাপ যেটা বললাম, এই তিনটা ধাপ যদি লাইক কেউ যদি ভালো মতো ফলো করে, তার ওভার ট্রেডিং করার চান্সটা স্টিল অনেক কমে যাবে। যে রিস্ক টেক মানে ম্যানেজমেন্টের যে ব্যাপারটা, রিস্ক টেকিং এন্ড এক্সারসাইজ, এটা কেউ যদি ফলো করে, তার অটোমেটিকই লাইক ওই কমে যাবে, ওভার ট্রেডিং কমে যাবে। আর প্ল্যান আর বাইসের ক্ষেত্রে লাইক তুমি যখন মার্কেটে একদিকে বায়াস থাকবা, তখন ওই একদিকে ট্রেড নিবা, মাল্টিপাল জায়গায় তুমি আর ট্রেড নিতেছো না। সো মাল্টিপাল ট্রেডটা কমে যাবে। একদিকে হলে মার্কেট যখন একদিকে মুভ আসা শুরু হবে বা একদিকের প্ল্যানই হবে। আর যদি বায়াস না থাকে, তুমি মাল্টিপাল মানে উপরেও নিবা নিচেও নিবা, মাল্টিপাল ট্রেড হবে, ওভার ট্রেডিং হবে, আর তুমি মারা খাবা, প্ল্যানও নাই, তাই সেজন্য তুমি উল্টাপাল্টা ট্রেড নিবা। তো ওগুলি ফলো করলে ওভার ট্রেডিংটা কমে যায়। আর ওভার ট্রেডিং আরেকভাবে হয় যে লস করলে মাথা খারাপ হয়ে যায়, দেন ওইটাকে রিকভার করার জন্য, বা লাভ প্রফিট হয়েছে দেন আবার তুমি সেকেন্ড রেটে লস করছো, দেন ওইটাকে রিকভার করার জন্য মাল্টিপাল এক্সট্রা ট্রেড হয়ে যায়। এবং এক্সট্রা ট্রেড যদি তোমার মন মতো না যায়, দেন আর কি সর্বনাশ হয়ে যায়। তো এই ওভার ট্রেডিংকে আটকাইতে হইলে একটাই কথা, স্টপ। তোমার যেটা হলো রিস্ক টেকিং, মানে রিস্ক, তোমার ডেইলি কত রিস্ক নেবে ওটা তোমার ফিক্স থাকাই লাগবে, ম্যাক্স লসটা ফিক্স থাকাই লাগবে। ওইটা যখন হয়ে যাবে, তুমি ওই দিন আর ট্রেড করবা না। এটা যদি ফলো করো, ওভার ট্রেডিং তোমার জন্য হবে না। এখন এটা আমি যতই মুখ দেয়া বলি, যতই ইয়াও করি, খাতা কলম মুখ দেওয়া যত বলি, এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। সাইকোলজি ইমোশন সবই নিজের ব্যক্তিগত বিষয়, মানে ব্যক্তিগত চেষ্টার ফল। এটা যদি কেউ যদি করতে না পারে, তাহলে সে আসলে ট্রেডিং এ সফল হতে পারবে না। এটা আমি মনে করি, এবং আমি নিজের জন্য মনে করি। এখন আমিও ট্রাই করতেছি, ওভার ট্রেডিং আমি নিজেও করি, ওভার ট্রেডিং করে আমি মারা খেয়েছি। সো এটা আমি বলতেই পারি। সো ফোমো ট্রেডিং, মিসিং আউট, এইগুলি। তো ফোমো ট্রেডিং হচ্ছে বা মিসিং আউট হচ্ছে যে আর্লি ট্রেড নেওয়া, আর্লি এক্সিকিউশন জিনিসটা খুবই খারাপ। এটা আমি যদি পার্সোনাল ওপিনিয়ন থেকে বলি, যে আমি বাই নিব বা সেল নিব ইন কেস অফ লাইক ইম্পালস হোক অথবা লাইক নর্মাল সেটআপ হোক। সো হয় কি, যে ক্যান্ডেল ক্লোজিং এর আগে আমি ট্রেড নিয়ে নিছি, এবং ক্যান্ডেল ক্লোজিং এর আগে যখন ট্রেড নিয়ে নিছি, ভাবলাম বাই, এখন আমি মার্কেটের বাইং প্রেশার মানে ওই লাফালাফি করতেছে, ওই জন্য করলাম কি, আমি ইম্পালসে ধাপ করে একটা বাই নিয়ে ফেলছি। ক্যান্ডেল ক্লোজ হয় নাই, ক্যান্ডেল করলো কি, ক্লোজিং দিল কি, আমি ধরলাম ওইটা আমার প্রফিটই হইলো, বাট ক্যান্ডেলটা হইলো কি, ক্লোজিং দিয়েছে আমি যেখান থেকে বাই করছি সেখান থেকে আরো নিচে। এখন আমার রিস্কের কারণে আমি আমার এসএলটাকে আমি বাড়াইতে পারতেছি, মানে আরো বড় করতে পারতেছি না, কারণ এটা যদি আমি বড় করি, আমি কিন্তু সেকেন্ড ট্রেডার নিতে পারবো না। ঠিক আছে? এমন তো আমি আরেকটা ট্রেড নিয়ে ওইটার আমি এসএল বাড়াইতে পারতেছি না, বিকজ আমি উপরে একটা নিয়েছি, আবার যদি নিচে আসার পর ক্লোজের পর যদি আমি আরেকটা নিই, তাহলে আমার এসএল তো বাইরে গেছে, কারণ ওটা যদি আমার এসএল খায়, আমার ওই চিন্তা বাইরে, যে আমার টিপে হইলে তো ভালো, টিপে হইলে ডাবল প্রফিট, কিন্তু এসএল খেলে কি হবে, এসএল খেলে তো একটা বিগ লস, ওই বিগ লসটাকে চিন্তা করা লাগবে। সো ওইটাকে চিন্তা করে অলওয়েজ ওয়েট ফর এ ক্যান্ডেল ক্লোজ, অর অলওয়েজ ওয়েট ফর ইউর সেটআপ। ঠিক আছে? উপরে যেগুলি বললাম, যে ম্যানেজমেন্ট, ওভার ট্রেডিং, যে প্ল্যান, এটা প্ল্যানেরও একটাই আছে। তোমার প্ল্যান যেটা ওইটাই, মার্কেট যদি তোমাকে পজিশন না দেয়, মার্কেট যদি তোমাকে ট্রেড করার কন্ডিশন না দেয়, তুমি ওইখানে ট্রেড নিবা না। মিসিং আউট অথবা ফোমো, আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে মানে তুমি যদি কিছু না করো, ট্রেডিং এর আরেকটা জিনিস বাদ, এটা আমি একটা ট্রেডার আছে, আমি কয়েকদিন আগে একটা ওভার ট্রেডিং এর ভিডিও দেখছি। So, উনি একটা খুবই
ভালো জিনিস বলছে, যেটা আমার অনেক ভালো লাগছে, প্লাস আমি এখন এটাকে খুবই করি, ট্রাই করে এটাকে ফলো করার। সেটা হচ্ছে ট্রেডিং এর অন্যতম ইম্পর্টেন্ট পার্ট হইতেছে কিছুই না করা। তুমি ট্রেডিং মানে ট্রেডিং এর বড় জিনিস হচ্ছে কিছুই না করা। তুমি যখন কিছু করবা না তখন তুমি লসও করবা না। এটাই বিগ ক্যাচ, যে তুমি যদি কিছুই না করো তো লস তো করতেছো না, মানে তোমার যদি ওই ট্রেডটা মিস হয়, ঠিক আছে, ট্রেডটা যদি মিস হয় তার মানে তোমার লস, তোমার প্রফিটও মিস, লসও মিস। বিকজ তোমার যতই এজ থাকুক, তোমার যতই স্ট্র্যাটেজি থাকুক, স্টিল দেয়ার ইজ এ চান্স, মানে চান্স তো অবশ্যই থাকবে তোমার এসএল খেতে পারে। ওই ট্রেডটা তোমার এসএলও খেতে পারে, টিপেও যেতে পারে। সো এটা মিস আউট মানে তোমার একটা মাথা ব্যথা থেকে তুমি আর উল্টা বাঁচতেছো, যে একটা ট্রেড যখন পজিশন ওপেন করে আমাদের বুকে দুপ দুপ করে, এটা এসএল খাবে না টিপি খাবে, এসএল খেলে মন খারাপ, টিপি খেলে খুশি। তো অন্তত ওই চিন্তা থেকে বাঁচতেছো, তখন তুমি কিছু করা লাগবে না, তুমি ওয়েট করবা, আরেকটা সেট আপ দিলেও করবা। ট্রেডিং জোর কইরা করাইলে মারা খাইবা। এটা হচ্ছে ফর্মুলা। জোর করে ট্রেড করা যাবে না, মার্কেটে জোর করা যাবে না। মার্কেট যদি তোমাকে পজিশন না দেয় তুমি ট্রেড করবে না, মার্কেট যদি তোমাকে পজিশন দেয় তাহলে তুমি ট্রেড করবে, এবং ওইটার আউটকাম যেটা হোক ওইটাকে তোমার মেনে নিতে হইব। এটাই ঠিক আছে মেন কথা। জোর করা যাবে না। মিসিং আউটের জিনিস হচ্ছে ভাই, ইউ হ্যাভ আ প্ল্যান, ওই প্ল্যান অনুযায়ী এক্সিকিউট করো। আর্লি আর্লি ট্রেডে ঢুকা যেও না, আর্লি ট্রেডে ঢুকা যেও না, যেটা আর্লি ঢুকার দরকার না ওই ট্রেডে আর্লি ঢুকা যেও না। ওয়েট ফর দ্যাট কনফার্মেশন, দেন টেক দ্য ট্রেড। এটা হচ্ছে কথা। অ্যান্ড ট্রাই মেইনলি, যদি কিছু না করতে পারো কইরো না, ওইটা আরো বেস্ট। কিছু না করা মানে তোমার লসও হইতেছে না, তুমি কিছু করতেছো না, ঠিক আছে। একটা উইকে একটা ট্রেডার ট্রেড কইরা 2% লস করছে, আর একটা উইকে একটা ট্রেডার কিছু না কইরা কোনো লসই করে নেই। ওই লসও করে নেই, ওই যে প্যারা, আর যে 2% লসে আছে আর ওই যে প্যারা খাইছে ওই ওই প্যারাও খায় নাই। প্রফিটে চিন্তা করলে আরেকজন 5% আপে আছে, এখন ওই 5%-এর প্যারা গেছে, তুমি 5% আপও না প্যারাও খাও নাই, কিছু তো করো নাই, তোমার লস হতে হয়নি। তোমার লস হইতে পারতো। মেন কথা হচ্ছে ট্রেডিং এ লস হইতে হবেই, প্রফিটও হবে। তো চিন্তা করতে হবে যে কিছু না করলে তার মানে আমার লস হয় নাই, ওইটাকে তুমি ব্রেক ইভেন হিসাবে মাইনে নিয়ে ঘুমায় পড়বা, শেষ। তো ফোমোর যেটা বুঝে ফেলাম যে এটাকে ভাবে দেখো ভাই, ফোমো যদি ফোমোকে বোঝো, আর্লি ট্রেড নিও না। মার্কেট যদি তোমাকে দেয় তুমি ট্রেড করবে, না হলে নাই। আর্লি এক্সিকিউশন করবে না, এটা খুবই বাজে বিষয়। ফোমো থেকে বাঁচার কোনো মানে টিপস, বড় কোনো টিপস নেই যে এইটা করলে তুমি ফোমো থেকে বাঁচতে পারবা, লাইক যে 1 2 3, ঠিক আছে, এই 4-এর মতো, এগুলো এইটার মতো ফোমোর কিছু না। ফোমো ইজ লাইক তোমার ইমোশনের মতো, এটা তোমার নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজেকে ওইটাকে করতে হবে। আর তোমার যে সেট আপ যেটা বলে ওইটা যদি তুমি ফলো করো, দেন তুমি আসলে হচ্ছে ফোমো থেকে বাঁচবা। দেন হচ্ছে ট্রেড হোল্ডিং প্রবলেম। এই ট্রেড হোল্ডিং নিয়ে মনে হয় 1 ঘন্টার একটা ভিডিও বানাইছি, ওটার মধ্যে এই বিষয়গুলিও মানে আউলা জাউলা ভাবে মানে কইছি। এটা একটু একটু সাজে ওয়ান 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 বাই 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 বলতেছি। তো ট্রেড হোল্ডিং এর যে বিষয়টা হচ্ছে যে, ট্রেড হোল্ডিং এর বিষয়টা যখন আসে তখন আমার ওই যে এসএল সাইজ বা রিস্ক টেকিং ওই জিনিস আবার ব্যাক যাই। তুমি যতটুক রিস্ক নিতে পারবা একটা ট্রেডে, যে রিস্কটা নিলে মানে যে এসএলটা গেলে তোমার বেশি একটা কষ্ট লাগবে না, বা তোমার কোনো বেশি একটা সমস্যা হবে না, কষ্ট লাগবে না, অতটুক অ্যাসেল রাখো। অতটুক অ্যাসেল যদি তুমি রাখো, তাহলে তোমার ওই ট্রেড নিয়ে বেশি একটা চিন্তা হইব না, ঠিক আছে। মেইনলি তো মানে এখন জিনিসটা প্রফিটের বিষয়, তুমি তোমার ওই ম্যানেজমেন্ট ফলো করবো, ম্যানেজমেন্ট ফলো করবা। তো ম্যানেজমেন্ট ফলো করলে তোমার ওই যে তোমার প্রফিটের ইয়াটাও চলে যাবে। তোমার ওই ট্রেড হোল্ডিং এ তুমি তুমি বুঝো যে তোমার ম্যানেজমেন্টে তো তোমার রিস্ক টু তো পেয়েছো, তুমি এটাকে কিভাবে ম্যানেজ করবো তুমি ওইটা ডিসাইড করবা। তো তুমি এতটুকু কতটুকু পর্যন্ত তুমি রান করবা, কতটুকু গেলে তুমি পার্সিয়াল নিবা, কতটুকু পর্যন্ত যাবা, কতটুকু কত পার্সেন্ট কোর্স করবে, এটা তুমি প্ল্যান করে ম্যানেজমেন্ট করে নিবা। আর রিস্ক টেকিং আর অ্যাসেসটা তুমি তোমার এমন ভাবে রাখবা যাতে তোমার গায়ে মানে অত বেশি না লাগে, তোমার কোনো ক্ষতি না হয়, মানে যেটা তুমি সহ্য করতে পারবা, এভাবে তুমি অ্যাসেল রাখবা, যেটাতে গেলে তোমার বেশি কিছু আসে যায় না। এভাবে এভাবে অ্যাসেল রাখতে হবে, ঠিক আছে। আর এটা তোমার অ্যাকাউন্টের উপর নির্ভর করে, তোমার ফান্ডের উপর নির্ভর করে, তোমার নিজের উপর, নিজের সাইকোলজির উপর নির্ভর করে, যে তোমার অ্যাকাউন্টের ডেইলি কত পার্সেন্ট গেলে বা পার ট্রেড কত পার্সেন্ট গেলে আসলে তোমার বেশি কিছু আসে যায় না। তোমার মানে তোমার যে খাতা কলমে একটু রিস্ক নিলে তোমার এই আউটকামটা আসতে পারে, ওটা তুমি জানো, এবং তুমি এভাবে করতেছো, রিস্কটা নিতেছো যে তোমার যাতে এই রিস্কের বেশি কিছু আসে যায় না। যেমন আমি পার ট্রেড 1% বা 1.2% করে নেই, বিকজ আমি যদি 1.1% বা 1.2% করে নেই,
আমার ম্যাক্স লস হচ্ছে 3%। তো আমি ডেইলি 2% বা 2.5%, আর সর্বোচ্চ গেলে 3% আমার লস হবে, এর বেশি আমি লস করব না। আর এর 2% লস হলে আমার অ্যাকাউন্টের আহামরি কিছু হবে না, আমি একদিনে অ্যাকাউন্ট ওয়াশ আউট করে ফেলতেছি না। আমি নেক্সট ডে অর দিস দিস নেক্সট ডে অর পরের দিন আমি এটাকে, যদি আমার দিন ভালো যায়, আমি এটাকে ইজিলি রিকভার করে ফেলতে পারবো 2টা অথবা 3টা ট্রেডের মাধ্যমে। ঠিক আছে, যেখানে আমার টানা 2টা অথবা 3টা ট্রেডে আমার লস গেছে, সেখানে আমি পরবর্তীতে একটা অথবা দুইটা ট্রেডে আমি একটা অথবা 2টা ট্রেড অথবা 3টা ট্রেডই লাগলো, আমি ওই লস থেকে রিকভার হয়ে একটা মোটামুটি একটা প্রফিট আসতে পারবি অথবা গ্রিন হইতে পারি, এমন হইব। ঠিক আছে, এটা হচ্ছে ট্রেড হোল্ডিং। মেন কথা, ট্রেড হোল্ডিং এই 6টা বিষয় একটা আরেকটার সাথে কানেক্টেড। এগুলি যদি প্রত্যেকটা পাই টু পাই ফলো করা যায়, সাইকোলজিক্যালি, টেকনিক্যালি তোমার ট্রেডিং ইমপ্রুভ হবে, এটা 100% গ্যারান্টি। আর সাইকোলজিক্যালের আরেকটা ট্রুথ, একটা মানে থুক্তিতা সত্য, সেটা হইতেছে যে তোমারে অরিজিনালি কেউ সাইকোলজি ভালো মতো বুঝাইতে বা শিখাইতে পারবো না। ঠিক আছে, তুমি যতই স্ট্র্যাটেজি চেঞ্জ করো, যতই লাইক হ্যান ত্যান করো না কেন, এন্ড অফ দ্য ডে তুমি যদি ইমোশনাল, মানে সাইকোলজিক্যাল যত জিনিস আছে, লাইক ইমোশন কন্ট্রোল, ওভার ট্রেডিং, ঠিক আছে, রিস্ক টেকিং, ঠিক আছে, ম্যানেজমেন্ট, এগুলি যতক্ষণ না তুমি সাইকোলজিক্যালি ভাবে বা সাইকোলজিক্যালি শুধরাইতে না পারতেছো বা অ্যাডাপ্ট না করতে পারতেছো, ততদিন পর্যন্ত তুমি যতই স্ট্র্যাটেজি করো, যতই ফান্ডামেন্টাল অ্যানালাইজ করো, বা যতই কিছু না করো, তুমি লাইক টেকনিক্যাল অ্যানালাইসিসে তুমি পিএইচডি করে ফেলো বা মাস্টার্স করে ফেলো, ওইটার অ্যাকচুয়ালি কোনো লাভ হইব না আনটিল ইউ লাইক গেট ইউর সাইকোলজিক্যাল শিট ফিক্সড। ঠিক আছে, আশা করি এই ভিডিওটা কতটুকু হেল্পে লাগবে, কার কতটুকু কে দেখবে না দেখবে আমি কিছুই জানি না, কিন্তু আশা করি সামাও হেল্প আসবে। এবং আমি যদি নিজের ব্যক্তিগত জিনিস বলি, আমি প্রথমে বলছি লাইক আমি নিজেই এসব জিনিসে ফেস করতেছি, লাইক ওভার ট্রেডিং এর যে বিষয়টা, এটা আমি স্টিল ফেস করি। যে মাঝে মধ্যে হয় যে আমি আমার যে ম্যাক্স রিস্ক যখন আমি পার করে ফেলি, বা আমি ম্যাক্স রিস্ক আমি এই অ্যাকাউন্ট হ্যান্ডেল করার সময় আমি আমি আমার ম্যাক্স রিস্ক আই থিঙ্ক 2বার ফেস করি। লাইক 2বার আমি $400 আমি লাইক একটা ডে ক্লোজ দিই, যেটা মোটেও ঠিক না। আমার উচিত যে 2% অথবা 2.5% যখন লস হয়ে যাবে আমার ডেলি, ওই দিন আমার নো ম্যাটার হোয়াট আমার মার্কেট থেকে এক্সিট করা উচিত। ম্যাক্স গেলে $300, আই মিন $300 ইজ দ্য biggest amount that I should risk in a day। ঠিক আছে, এমন। আর যেমন আমার যখন অ্যাকাউন্ট খারাপ থাকে, তখন আমার মাল্টিপাল ট্রেড নেওয়া উচিত না। লাইক একটা ট্রেড যদি গুডলি উইন হয়, দেন আই থিঙ্ক ওই পুরা ডে আমার স্কিপ করা উচিত। এখন আমি যেমন আমার অ্যাকাউন্টে আমি 4.8% আপ আছি। তো এখন আমি এটাকে কিভাবে ম্যানেজ করবো, সেটা হচ্ছে লাইক আমি আমার রিস্ককে মিডিয়াম রাখবো, আমি অত হাই রিস্ক নেবো না, বিকজ লাস্ট টাইম আমি হাই রিস্ক নিয়ে আমার এই অ্যাকাউন্টে যখন আমি 6.7% গ্রো করার পর ওই 6.7% আমি খোয়াই দিছি। কিভাবে খোয়াইছি, আমার 5% থেকে 6.7 হয়, আমি এক ট্রেডে করি, আমার ওই দিন খুব ভালো যায়, বাট আমি ওভার ট্রেড করে ফেলি, যেটা আমার ট্রেড করা উচিত ছিল না। এবং নিজে থেকে বলছিলাম যে আমি আজকে ট্রেড করবো না, বিকজ ইটস এ গুড প্রফিট। ঠিক আছে, আরেকটা জিনিস বলি, আমার রাজার থেকে আমি এটা শুনছি, রাজা ব্যাংকস, সে বলছে যে তোমার পকেট পকেট যদি যখন ফুল হয়ে যায়, তখন তুমি কেন আরো ভরবা। আর এটার থেকে আমি আরেকটা জিনিস আমি বলবো, যেটা হচ্ছে তোমার পকেট যদি অলরেডি ভরা থাকে, তোমার একটা বালতি যদি অলরেডি পানিতে ভরা থাকে, ওই বালতিতে তুমি যদি আরো পানি ঢালো, ওই পানি তোমার বালতিতে যাবে না, উল্টা আরো তোমার বালতিতে যে ওই পানি আছে, ওই পানি আরো কমে যাবে। তো তোমার যখন একটা অ্যাকাউন্ট একটা ট্রেডে 1% প্লাস গ্রো হয়ে যাবে, আই থিঙ্ক তোমার ওই দিন ট্রেড করা দরকার নেই। ইউ শুড জাস্ট এনজয় দ্য মার্কেটে ফ্লো করা উচিত, এটাই। ঠিক আছে, আর যদি ট্রেড নেওয়ার যদি মন চায়, সেকেন্ড ট্রেডে রিস্ক কমায় নাও। তোমার 1% রিস্ক নিতে তুমি পার ট্রেড, সেকেন্ড ট্রেডে তুমি তোমার রিস্ককে হাফ করে দাও। তাহলে তুমি যদি সেকেন্ড ট্রেড লুজও করো, তোমার ফার্স্ট ট্রেডের থেকে হাফ, মানে তোমার 1%-এর হাফ লুজ হচ্ছে, স্টিল ইউ হ্যাভ এ প্রফিট অর এ গ্রিন ডে ফর দ্যাট ডে। ঠিক আছে, দেন তুমি সেকেন্ড ট্রেডের উপর তুমি থার্ড ট্রেডও নিতে পারবে, তুমি চাইলে ওই সেম প্রফিটের দেয়, যদি তুমি চাও, তোমার যদি মনে হয়। বাট আমি রেকমেন্ড করবো প্রফিট হওয়ার পর লস হলে
মেন্টালি একটু প্রেশার পড়ে আমাদের মতো বিগিনার যারা আছে তাদের আমি মনে করি ট্রেড নাও না। প্রথম কথা, ফার্স্ট ট্রেড যদি উইন হয়, তুমি অন্তত পুরো দিনটারে অ্যাভয়েড করার ট্রাই করবা। ঠিক আছে, অ্যাভয়েড করার ট্রাই করবা। ইফ ইউ, তোমার যদি রিস্ক নেওয়ার কেপাবিলিটি থাকে তাহলে তুমি নিতে পারো, বাট আদারওয়াইজ বেস্ট থিং ইজ ফার্স্ট ট্রেড উইন হয়েছে বা ফার্স্ট ট্রেড ইজ এ গুড গুড ট্রেড। তোমার পুরা টিপি দিছে, ফুল টিপি দিছে, তোমার ওই দিন স্কিপ কর, ওইটা বেটার। সো কতক্ষণের ভিডিও হলো আমি একটু চেক করি, প্রায় আধা ঘন্টার ভিডিও। সো এটা একটা হিউজ ভিডিও হয়ে গেছে। সো আমি আশা করি মোটামুটি একটা সাইকোলজিক্যাল কিছু তো আশা করি বুঝাতে পারছি। এতটুকুই আমি বলতে পারবো। সো আমি জানি নেক্সট ভিডিও কি হইতে পারে বা কি আসবে। হোপফুলি আমার কেউ যদি কমন করে একটা আইডিয়া দিতে পারো যে নেক্সট ভিডিও কি হিসেবে আনলে একটা বেটার হয়। অ্যান্ড সো আমি আর কিছু কথা বলে ভিডিওটা এন্ড করে দেবো, সেটা হচ্ছে যে অ্যাগেইন, আমি কোনো প্রফিটেবল ট্রেডার না। আমি আমার পার্সোনাল ট্রেডিং এক্সপিরিয়েন্সের সাথে আমি যে সাইকোলজিক্যাল প্রবলেমগুলি ফেস করি এবং এগুলিকে ফিক্স করার জন্য আমি যা যা করি বা করতেছি সেগুলিকে একটা এক্সাম্পল হিসেবে এবং আমার পার্সোনাল ওপিনিয়ন হিসেবে আমি এগুলিকে আপনাদের লাইক যারা এই সেম প্রবলেম ফেস করতেছে বা যারা সাইকোলজিক্যাল প্রবলেমে মানে ভুগতেছে তাদের তাদেরকে এমন কথা, বিকজ আমাদের সবার প্রবলেম 90% সেম। সো আমার যে প্রবলেম আপনারও সেই প্রবলেম হওয়ার চান্স অনেক বেশি, মানে 100% বলা যায় সামটাইম। ঠিক আছে, সো আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে। অ্যান্ড আই থিঙ্ক ভবিষ্যতে আমি এসব ভিডিও করবো। আর যদি র্যান্ডমলি ভিডিও দেখে লাইক আউট অফ দ্য চ্যানেল, যারা কখনো আমার চ্যানেল ভিডিও দেখে নেই, ফর ইউতে আসছে, সো তাদেরকে বলবো আমি রেগুলার লাইভ করি, আমার লাইভগুলি চেক করতে পারো। ওখানে আমি ফান্ডেড অ্যাকাউন্ট নিয়ে ফান্ডেড মানে একটা ইভলিউশন ফেজ নিয়ে আমি ট্রেড করি এবং আমি দেখাই। মাঝে মধ্যে কথা বলি, মাঝে মধ্যে একেবারে চুপ হয়ে থাকি, মানে চুপ বলতে হেডফোন লাগে না, মাইক লাগে না, চুপ হয়ে কথা শুধু ট্রেড এক্সিকিউট হয়। তোমরা দেখতে পারো যে ট্রেড নিচ্ছি, রিহার্সাল হচ্ছে, টিভি হচ্ছে, এগুলি। তো হোপফুলি ভিডিওটা কাজে লাগবে যারা দেখছে। যদি হেল্প হয়ে থাকে, আসলে কেউ যদি হেল্প হয়ে থাকে, না আমার নিজের ভাই ব্রাদার অর সামওয়ান হু ইজ ভেরি নিউ টু মি অর দিস চ্যানেল, প্লিজ একটা কমেন্ট করে দিয়ে যাও, আমি অন্তত তোমার দেখি যে আচ্ছা এই বান্দা ভিডিওটা দেখছে। অ্যান্ড লিভ এ লাইক, অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট টু ফলো এ গায় যে পুরা বিগিনার, ঠিক আছে, পুরাই বিগিনার, এমন একটা ফেজে আছে যে ফেজে হইতে পারে তুমি আসো এখন, অথবা এই ফেজটা তুমি পার করে আসছো এবং তুমি একটা ছেলেকে দেখতেছো যে এই ছেলেটা আমার ফেজে আছে বা এই সেম ফেজ আমি ওভারকাম করছি এবং সেও ওভারকাম করার ট্রাই করতেছে, এই জার্নিটা যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে ফলো করতে পারো। এতটুকুই। এন্ড আমার সাথে কথা বলতে চাইলে যে একটা কমেন্টে নিজের আইডি দিয়ে দিলে হইলো, আমি পরে রিপ্লাই দিতে পারবো। আই এম নট আ ভাইরাল গাই। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, হ্যাভ আ গ্রেট ডে, বাই, পিস আউট।